শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। সকাল সকাল আরও নতুন সুন্দর একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করছি সকলের অনেক বেশি ভালো লাগবে। এই যে গ্লিটার পেজগুলো, এগুলো সিমরানের প্রজেক্টের জন্য কেনা হয়েছিল, তো সেগুলো ব্যবহার হয়নি। তো ভাবছি অনেক দিন ধরেই ঘরে পড়ে আছে, ওটা দিয়ে সুন্দর করে রুমগুলো ডেকোরেশন করব। তো ওগুলো ওই 10 টাকা কি 15 টাকা করে নিয়েছিল। তো ওই 10 টাকা 15 টাকার ছোট্ট ছোট্ট কাগজগুলো দিয়ে আর্ট পেপার টাইপের ওগুলো দিয়েই আমি রুমটাকে সুন্দর করে ডেকোরেশন করব। আর এই শীতের সময় কার কার বাড়ি এরকম জামা কাপড় লেপ কাঁথার ঝাপ থাকে দেখো। আমার কিন্তু প্রচুর খারাপ লাগে এরকম ঘরে যদি বেশি জামা কাপড় ঝুলঝুল করে। তো আজকে ভাবছি রুমটাকে যেহেতু ডেকোরেশন করব অলটাকে, তো সেই কারণে রুমটাকেও সুন্দর করে ফ্রেশ করে একেবারে গুছিয়ে নেব। আসলে কি বলো তো, গোছানো গাছানোর সংসারের কিন্তু প্রচুর বেশি শখ। তো যতই কষ্ট হোক না কেন চেষ্টা করি ঘরটাকে একটু অন্যরকম করতে, মাঝে মধ্যে তারপরে রুমটাকে একটু ডেকোরেশন করতে, দেয়ালগুলো সুন্দর করে এঁকে একটু অন্যরকম করতে। তো সেই প্রচেষ্টাই চলছে। আর অনেক যতই হোক একটু তো কষ্ট তো হবে। এতগুলো যেহেতু জামা কাপড়, অনেক অনেক জামা কাপড়, সবটাই হুড়িয়ে যাবে, ভাঁজ করতে হবে, আবার এখানকার জিনিস ওখানে করতে হবে। তো সিমরান একটু আমার হাতে হাতে হেল্প করে দিচ্ছিল আর আমি আমার কাজগুলো করছিলাম। আলনাটা ওই পাশে ছিল, দেখতে অনেকটাই বাজে দেখাচ্ছিল। তো ভাবলাম এই যে জানলাটা যেহেতু খোলা হয় না, এখানটাই আলনাটা রেখে দিই। এতে করে ঘরে ঢুকলেই আলনাটা চোখে পড়বে না আর দেখতেও অতটা খারাপ লাগবে না। তো এখন দেখো ঘরটার পরিস্থিতি এই, আর নিচেই এত ধুলো। প্রত্যেক দিন এত সুন্দর করে ধোয়া মোছা ঝাড়ু দেওয়া হয়, তারপরেও কণা কানে এই যে ধুলোগুলো জমা হয়। বুঝে উঠতে পারি না যে এত ধুলো কোথা থেকে আসে। তো দেখো এই যে বিছনাগুলো কর্নারটায় রেখে দিচ্ছি, যাতে করে আমি যখন দরকার পড়বে এখান থেকে টেনে বের করে কাজ লাগাতে পারি। তো এইটা হচ্ছে ঈশার জামাকাপড় রাখার ঝুড়ি। তো ওটাকে আবার সুন্দর করে একটা জায়গায় সেট করে রাখতে হবে। আর এই বাক্সটা ওই মাথায় ছিল, তো ভাবলাম এটা রাখার যেহেতু জায়গা হচ্ছে না, এটা এই তক্তপোষের পাশেই রাখি, যাতে করে এর ওপরে টুকিটাকি জিনিসপত্র সিমরান রাখতে পারবে। এটা তো সিমরানের ঘর, রাত্রে শোয়ার সময় একটু বোতল, তারপরে চার্জার, লাইট, যে কোনো জিনিস ওর হাতের কাছে যেগুলো প্রয়োজন পড়বে ওর ওপরেই রেখে দেবে। তো দেখো এদিকে সুন্দর করে আমি ঘরটাকে গুছিয়ে নিচ্ছি। আর জামা কাপড় তো চারিদিকে হয়ে আছে, সেগুলো একটু একটু করে এখন ভাঁজ করে নেব। যেটা যেখানে রাখার দরকার সেটা সেখানে রাখবো। আর আরও একটা বিষয় আছে, যেটা হচ্ছে সিমরানের যেহেতু পড়াতে আসবে কদিন পর থেকে ওর দিদিমণি, তো সেই কারণে ভাবছি ঘরটাকে তার আগে সুন্দর করে গুছিয়ে ফেলি, যাতে করে একটা মানুষ আসলে দেখতেও খুব একটা খারাপ না লাগে। তো সকালবেলা উঠে এতগুলো কাজ নিয়ে বসেছি, ভাবছি ঘরের কাজগুলো তো সারতে অনেকটাই লেট হয়ে যাবে, বাইরের কাজ কখন করব। তবে কি বলো তো, কেউ যদি হাতে হাতে একটু কাজ করে দেয় গুছিয়ে, তো তখন কিন্তু কাজগুলো অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তো এদিকে আমি গোছাচ্ছিলাম, আমার দেখা দেখি সিমরানও কিন্তু জামাকাপড় ভাঁজ করছিল। যদিও বা ভালো হচ্ছিল না, তবুও চেষ্টা করছে। তো যাই হোক, আমরা দুজন মিলে আজকে সুন্দর করে ঘরটাকে ডেকোরেশন করে ফেলবো। আর সিমরান কিন্তু অনেক দিন থেকেই বলছে যে ওর ঘরটাকে আমি যেন একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিই। তো ভাবলাম কি আর দেব, ওই 10 টাকা 15 টাকার যে আর্ট পেপারগুলো এই যে, তো এগুলো দিয়েই, এই গ্লিটার পেপারগুলো দিয়েই রুমটাকে একটুখানি অন্যরকম করে সাজিয়ে দিই। তো তোমরা প্লিজ পাশে থেকো, দেখবে কত সুন্দর একটা জিনিস বানাবো। আর এটা পুরো আমার মাথা থেকে আমি বের করেছি যে কিভাবে কি করব, সেটাও ভেবে নিয়েছি। তো মোটামুটি খারাপ লাগবে না, করার পরে তোমরা দেখে বুঝতেই পারবে অনেকটা ভালো লাগছিল। আর ওই যে ছবিটা দেখতে পাচ্ছ, ওটা আমি নিজে হাতে এঁকেছিলাম। তো যাই হোক, ওটা অনেক বছর হয়ে গেছে। আর একটা গাছ বানিয়েছি, আর তার সঙ্গে এরকম সুন্দর করে ডিজাইন করে নিয়েছি। সবটাই করেছি কালো গ্লিটার পেপার দিয়ে, পুরো জরি জরি টাইপের। আর এগুলোর সঙ্গে পিছনে আঠা ছিল, কালোটার পেছনে আঠা ছিল না, তবে এই ছোট্ট ছোট্ট পাতা যেগুলো করেছি প্রত্যেকটার পেছনে আঠা লাগানো ছিল, যার কারণে দেয়ালে ছোট ছোট করে কেটে বসানোর সঙ্গে সঙ্গে লেগে গেছিল। আর দেখতেও কিন্তু বেশ দারুণ লাগছে। কাটাকুটি করার পরে ছোট্ট ছোট্ট যে পাতাগুলো করেছিলাম, পিছন থেকে যে স্টিকারগুলো বাদ গেছে, তো সেগুলো সমস্ত খাট নোংরা হয়ে গেছে। আর ঈশা তখন ঈশার তালে ব্যস্ত, দেখো বাক্সের ওপরে উঠে খেলা করা শুরু করেছে। তো চলো এখন এই খাটের ওপরটা একটু পরিষ্কার করে বেডশিটটা বদলে দেব।
কি বলো তো, এত যেহেতু নোংরা হয়েছে ওপরটায়, তো ভাবছি ঝেড়ে না দিয়ে একেবারে বেডশিটটা তুলে পরিষ্কার করে দিই, এতে করে ঘরটা একটু দেখতে অন্যরকম লাগবে। ঘরে সকল কাজ করে গোছানোর পরে যদি বেডশিটটা চেঞ্জ করে দেওয়া হয় না, মনে হয় যেন একটু আলাদা আলাদা রকম লাগে। আর সব সময় দেখবে একই জিনিস একই রকম ঘরবাড়ি অনেক সময় কিন্তু ভালো লাগে না। যদি একটুখানি চেঞ্জ করা, একটু পরিবর্তন করা হয়, সেই ঘরে কাজ করতেও না বেশ ভালো লাগে। তো মাঝে মধ্যেই চেষ্টা করি এরকমভাবে একটু পরিবর্তন করার জন্য, যাতে করে আমার কাজগুলো করতে অনেকটাই সুবিধা হয়। তো তলার যে বেডশিটটা পাতা আছে ওটা আমি তুলব না, ওটা ওইভাবেই পাতা থাকে। তো ওপর দিয়ে শুধু একটা বেডশিট আমি পেতে দিচ্ছি, আর খুব সুন্দরভাবে টান টান করে নেব, যাতে করে দেখতেও বেশ ভালো লাগে। আর ওই যে ঝুলগুলো ঝুলছে বেডশিটের, ওগুলো আমি সুন্দর করে তলার ঝুলগুলো গুজে দেব। তো বালিশ টালিগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একেবারে রুমটাকে পরিষ্কার পরিপাটি করে ফেলবো। তো দেখো, পর্দাটাও আমি হাতে করে বানিয়েছিলাম, একটুখানি শর্ট হয়ে গেছে। তো ভাবছি ওর তলায় সুন্দর করে আরেকটু কাপড় জুড়ে দেব। গোছানোর পরে কেমন লাগছে বলো তো? হয়তো এর পেছনে একটু সময় দিতে হয়েছে, একটু খাটনি হয়েছে, তারপরে না গোছানোর পরে বেশ ভালো লাগছে। তো আমার এই ছোট্ট রুমটাকে একেবারে নিট অ্যান্ড ক্লিন করে পুরো পরিপাটি করে অন্যরকম করে অর্গানাইজ করে গোছালাম। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই যে কাগজের কুটিগুলো হয়েছে, এগুলো এখন ঝাড়ু দিয়ে পুরো সুন্দর করে বাইরে ফেলে দেব, যাতে করে এগুলো আর হাওয়া লাগলে ঘরে না ঢোকে। কাগজের কুটি তো যেই না বাইরে একটু হাওয়া বইবে, সেই সমস্ত জিনিসপত্র ঘরে ঢুকে যাবে। তো সেই কারণে এগুলো একেবারে ঝাড়ু দিয়ে বাইরেই ফেলে দেব। তো ঘরটা তো মোটামুটি পরিষ্কার করা কমপ্লিট, আর এটা আমি দুপুরবেলার টাইমে একেবারে মুছে দেব। আর ফাইনাল লুক তোমাদের সাথে শেয়ার করছি, দেখো কেমন লাগছে। তো একটু অন্যরকম লাগছে না? অনেক কিন্তু ভালো লাগছে। আমার এই পুরনো ঘরটাকে এরকম সুন্দর করে একটু ডেকোরেশন করে নিলাম, যাতে করে দেখতে অনেকটাই সুন্দর লাগে। আর আলনাটা ওই কর্নারে দেওয়াই দেখেছো তো, আর চোখেই পড়ছে না যে এই ঘরে একটা আলনা আছে। তো যাই হোক বন্ধুরা, কেমন লাগলো আমার গোছানো গাছানো সংসার অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যতটুকুনি পারলাম চেষ্টা করলাম সুন্দর করে একটু গোছানোর জন্য। তো এখন তো সংসারের যাবতীয় কাজ পড়ে আছে, সবটাই করতে হবে। তো বাসনের গাদা পড়ে আছে, ঘরবাড়ি গুছিয়ে ঝাড়ু দিয়ে তারপরে আমার আরও রান্নাবান্না আছে। তো দেখো, এই যে স্টিকারগুলো কেটে কেটে আমি যে বসিয়েছি গ্লিটার পেপারগুলো, ফাইনাল কিন্তু এরকমই দেখতে হয়েছে। দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। হয়তো এগুলোর দাম খুব একটা বেশি নয়, তারপরেও না বেশ দারুণ লাগছে। তোমরা যদি চাও বাড়িতে এরকম কেটে কিন্তু বানাতেই পারো, খুব একটা বেশি খরচ হবে না। তো তারপরে এখন অনেকটা জামাকাপড় ছিল, সেগুলো আমি সকালে উঠেই আগে গরম পানিতে মাখিয়ে রেখেছিলাম, যাতে করে উঠেই কেচে নিতে পারি। তো ওদিকে তো ঘরের কাজ করতে করতে একটু দেরি হয়ে গেল। তো তারপরে চলে আসলাম এখন সুন্দর করে এই জামাকাপড়গুলো কাচতে। তো 30 মিনিটের মধ্যে আমার ওই রুমটাকে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে ঝাড়ু দিয়ে কমপ্লিট করে তারপরে এখন বাইরে আসলাম। আর এদিকে দেখো, প্রত্যেকটা জামাকাপড় এতটা বেশি ময়লা ছিল যে গরম পানিতে দেওয়ার কারণে একবার করে এরকম আছাড় দিচ্ছে, আর অনেক বেশি করে নোংরা বের হচ্ছে। সকালের টাইমে না কাজের মোটে কমতি থাকে না, কোনটা এরে কোনটা করব আমি বুঝে উঠতে পারি না। তবে একটু রুটিন সেট করে যদি কাজগুলো করা হয় বেশ তাড়াতাড়ি হয়ে যায়। তো যাই হোক, জামাকাপড়গুলো কাচা পুরোটা শেয়ার করলাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো সেই কারণে ধোয়া থেকে আবার শেয়ার করছি তোমাদের সাথে। পুকুরের পানিতে তো জানোই কাচা ধোয়ার কতটা বেশি সুবিধা, অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আর ঈশা হওয়ার পর থেকে যেহেতু আমরা এই বাড়িতে পুরোপুরি এখানেই আছি, তো সেই কারণে না আমার পুরো জামাকাপড় কাচা ধোয়ার কোনো অসুবিধাই হয়নি। সিমরান যখন হয়েছিল তখন আমরা অন্য বাড়িতে ছিলাম, ওখানে প্রচুর পানির কষ্ট ছিল। আর এ বাড়িতে যখন এসেছিলাম সিমরান একটু বড় হয়ে গেছিলো, তখন আর অতটা ধোয়া কাচা করতে হতো না। তবে ঈশা হয়েছে, এতগুলো জামাকাপড় প্রত্যেক দিন আমাকে কাচতে দিতে হয়, তারপরেও না কোনো রকম কষ্ট হয় না। তো যাই হোক, এখন চলে যাচ্ছি ওই যে দড়িটাতে জামাকাপড়গুলো মেলতে। তবে কি জানো তো, দড়িটা না একদমই ঝুলে এসছে, ওতে ভালো করে জামাকাপড় মেলতেই পারছি না। তো দেখি একটা বাঁশ দিয়ে দিতে হবে, দিয়ে দড়িটা একটুখানি উঁচু করে দিতে হবে। বাড়িতে যদি পুরুষ মানুষ থাকে তাহলে এই সকল কাজগুলো কিন্তু করে, তবে পুরুষ মানুষ না থাকলে তখন এই সকল কাজগুলো আমাদের নিজেদেরই করে নিতে হয়। তো দড়িটা বেঁধেছিলামও আমি একা, যার কারণে এতটা বেশি ঢিল ঢিল হয়েছে। যদি এটাকে হাজব্যান্ডকে বলতাম যে এই দড়িটা বেঁধে দিতে কিংবা বাঁশ পুঁতে দিতে ভালো করে, তাহলে না বাঁশটা আর টলতো না। যেহেতু আমি নিজে নিজে বাঁশটা যেমন তেমন করে পুঁতে দড়ি টাঙিয়েছি, সেই কারণেই দড়িগুলো এখন ঝুলে যাচ্ছে।
তো যাই হোক বন্ধুরা, দেখো সকালের অনেকগুলো জামা কাপড় কাচা ধোয়া করা হয়ে গেছে। এগুলো বেশ বেলা হতে হতে সুন্দর শুকিয়ে যাবে। আমি ঘুম থেকে উঠে আগে চেষ্টা করি কাচার হলে সকাল সকাল কেচে দিতে, যাতে করে সকাল সকাল শুকিয়েও যায়। আর এই যে টমেটো গাছটা আজাবা হয়েছে আপন ইচ্ছায়, তো এতে আবার টমেটোও ধরেছে। তো যাই হোক, এখন আমার উঠোন কাঠানগুলো সুন্দর করে পরিপাটি করে ঝাড়ু দিয়ে নেব। সৃষ্টির পাতা এত বেশি জ্বালাতন করছে আমার, এখন কি বলবো, যে অনেকটাই কষ্ট হচ্ছে এই টাইমে এত বড় উঠোন প্রত্যেক দিন ঝাড়ু দিতে। তো ঘাসের আঁশ দিয়ে পাই দিয়ে এইভাবে ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। যতটুকুনি সম্ভব ফাঁকা জায়গাগুলো ঝাড়ু দিচ্ছি, আর বাদবাকি রাস্তাটাই শুধু ঝাড়ু দেবো, কারণ কালকে যেহেতু ঝাড়ু দিয়েছি আর প্রত্যেক দিন না সেইভাবে পরিপাটি করে ঝাড়ু দিতে গেলে মিনিমাম 2 ঘন্টা লাগে উঠোনের পেছনে। আর পুকুরের পাড়টাও আমি সুন্দর করে ওদিকে আগেই ঝাড়ু দিয়ে নিয়েছি। তো পুকুরের পাড়টাও অনেক বড়, তোমরা হয়তো দেখলেই বুঝতে পারবে যে কতটা জায়গা প্রত্যেক দিন আমার এখন ঝাড়ু দিতে হয়। তো যাই হোক, উঠোনটা দেখি কবে ঘাস লতাপাতা পরিষ্কার করে, তখন আমার একটুখানি স্বস্তি হবে যে প্রত্যেক দিন অল্প টাইমে আমার ঝাড়ু দেওয়া হয়ে যাবে। আর এখন উনুন পাড়ে দেখো আস্তে আস্তে রোদ্দুর আসা শুরু হয়েছে, আর কত সুন্দর লাগছে। বেশ ভালো লাগে জানো তো সকাল সকাল উনুন পাড়ে আসতে আর এরকম ল্যাপা উনুনে রান্না করতে। আজকে আমি লেপেই মাত্র রান্নাটা করেছিলাম, যার কারণে একটু ভিজে ভিজে ছিল উনুন, তবে কি জানো তো বেশ ভালো লাগছিল। দেখবে সবসময় ফ্রেশ জিনিস কিন্তু সবারই অনেক বেশি পছন্দ। তো যাই হোক, উনুনটা একটু মাটি দিয়ে নিচ্ছিলাম, কারণ কিছু কিছু জায়গা ভেঙে ভেঙে যাচ্ছে, নোনা লেগে মাটিগুলো নষ্ট হয়ে গেছে, ল্যাপার সঙ্গে সঙ্গে ভেঙে যাচ্ছে। তো সেই সকল জায়গাগুলো একটু মাটি দিয়ে তাপ্পি তুপ্পি দিয়ে নিচ্ছিলাম। আর এই উনুনটাকে যেহেতু আমি অনেক বেশি ভালোবাসি, চাচ্ছি না এক্ষুনি ভাঙতে। তো যাই হোক বন্ধুরা, দেখো আমার এই জায়গাটা এতই ছোট যে উনুন পাড়টা রান্না করতে অনেক বেশি কষ্ট হয়, এইটুখানি জায়গার মধ্যে বসেই রান্না করতে হয়। তো কিছু তো করার নেই। আর পাইপের উনুনে রান্না করলে কালিকুলি একটু কম হয়, সেই কারণে আমি এই উনুনেই রান্না করি। পাইপের উনুনে একটা সুবিধা কি জানো তো, হাঁড়ির তলায় একটুখানি কালি পড়ে, আর বাদবাকি কালি ধুলো নোংরা যা কিছু হোক না কেন পাইপ দিয়ে বাইরে বের হয়ে যায়। তো সেই কারণে আমি এই উনুনটাই রান্না করি। আর জোড়া উনুনে বেশ তাড়াতাড়ি রান্না হয়ে যায়, দুদিকে দুটো তরকারি 1 ঘন্টাও লাগে না হতে। আমাদের যেহেতু ছোট ফ্যামিলি, ওই কারণে আরও তাড়াতাড়ি হয়ে যায়। তো ওই যে এক্ষুনি রান্না করব, আমার আবার দোকান খুলতে হবে। 8টা 9টার মধ্যে বলেছে রান্নাবান্নাগুলো কমপ্লিট করতে, দোকান খুলবো আবার 9টা 9:30টার দিকে। সেই কারণে সকাল সকাল একেবারে সমস্ত কাজ করে রান্নাটাও সেরে ফেলবো। তো কিছু কিছু দিন কি বলবো, শরীরে এতটা বেশি এনার্জি থাকে যে কোথা থেকে আমি কাজগুলো করে ফেলি আমি নিজেও বুঝতে পারি না। আর 2-1 দিন মাঝে মধ্যে একটু অসুবিধা হয়, যেগুলো না কাজ করতে কষ্টই হয়ে যায়। তো আজকে সকালবেলা উঠে সারা দিন যে আমি এত কাজ করেছি আর এত তাড়াতাড়ি রান্নাবান্নাও সেরেছি, সেটা কি বলবো, মনটা পুরো জুড়িয়ে যাচ্ছিল যে এত সকাল সকাল আমার রান্না বান্না কাজকর্ম কাঠ গোছানো সবটাই হয়ে গেছে। যেহেতু উনুনে রান্না করব, কাঠগুলো একটুখানি গরম করতে দেবো, তো গরম হয়ে গেলেই উনুনটা ধরাবো। তো আমি এই কাঠগুলো নিয়ে এক জায়গায় দিয়ে রেখেছিলাম, আর সেখান থেকে আবারও তুলে আনলাম, কটা কটা করে তুলবো আর রান্না করব। কারণ কি বলো তো, কাঠ যত গরম থাকবে তত সুন্দর জ্বলবে। সেই কারণে কাঠগুলো পাশে রোদ্রে দিয়ে রেখে দিয়েছি, ওখান থেকে 2-1টা করে তুলে আনবো আর রান্না করব। এখন উনুনটা ধরিয়ে দিলাম, আর একটু কিন্তু মাটিটা ভিজে ভিজে আছে, তবে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। এরকম উনুনে রান্না করতে কার না ভালো লাগবে বলো। তো যাই হোক, জায়গাটা একটুখানি ছোট, একটু মানিয়ে শীতে এখানে কাজ করতে হয়, তবে বেশ ভালো লাগে। তো আজকে করব ফুলকপি দিয়ে মাছ দিয়ে, আর ওদিকে করব একটু পেঁয়াজকালি আলু ভাজা। তো একদমই নর্মালি সিম্পল যেরকম রান্না করি সেরকমই করব। বেশি রকমের মশলা আমি ব্যবহার করি না, অল্প অল্প যে আদা রসুন বাটা পেঁয়াজ এরকম মশলা আমি বেশিরভাগ ব্যবহার করি। তো তাতেই অনেকটাই ভালো লাগে জানো তো। আমি একটু কি বলবো, সাদামাটা রান্না খেতে বেশি ভালোবাসি, যেখানে হাবিজাবি মশলা ব্যবহার করতে আমি অনেকটাই অপছন্দ করি। তো সেই কারণে এরকম বাংলি একেবারে হালকা পাতলা রান্না করি। আমাদের গ্রামে বেশিরভাগ মানুষই অধিকাংশ মশলার এখনও হয়তো ব্যবহারই করে না, কি নামও জানে না। আমিও তাই অনেক রকম মশলা এখনও পর্যন্ত চিনি না। ওই যেটুকুনি আদা রসুন জিরে গরম মশলা এরকম টাইপের মশলা দিয়েই বেশিরভাগ রান্না করি। তবে আজকে এই ফুলকপিটার মধ্যে একটুখানি ম্যাগি মশলা দেবো, কারণ ম্যাগি মশলা দিলে না ফুলকপির ফ্লেভারটা বেশ দারুণ আসে। তো সেই কারণে ফুলকপি বেগুন দিয়ে আজকে মাছটা করেছিলাম, এত দারুণ হয়েছিল, তোমরা দেখলেই বুঝতে পারবে, অনেক ভালো লেগেছিল।
আর যেহেতু এই যে সানরাইজ লঙ্কার গুঁড়োটা দিয়েছি, প্রচুর বেশি লাল হয়েছিল সবজিটা। আর এদিকে পেঁয়াজ কলি আলুটাও কিন্তু ভাজা বসিয়েছি। যাই হোক, উনুনটা দেখো এখনও কিন্তু ভিজে ভিজে, আর এই উনুনেই রান্না করছি। সকাল সকাল রোদ্দুর এসে গায়ে পড়ছে, বেশ দারুণ লাগছে জানো তো। আর এই যে একটু ম্যাগি মশলাও ব্যবহার করলাম, বেশ সুন্দর ফ্লেভার আসে। তোমরা যারা ফুলকপিতে ম্যাগি মশলা এখনও পর্যন্ত কোনো দিন কেউ দাওনি, একবার দিয়ে দেখবে, বেশ ভালো লাগবে। তো যাই হোক, এই যে সুন্দর করে পেঁয়াজকলিটা ভাজা করতে থাকি আর এদিকে আস্তে আস্তে জাল দিতে থাকি। আজকে এত তাড়াতাড়ি রান্না হয়ে গেছে আমার, আমি নিজেও না ভেবে উঠতে পারছি না যে আমি কত তাড়াতাড়ি আজকে এতগুলো কাজ করলাম। বললাম না, কিছু কিছু দিন শরীরে এত এনার্জি থাকে যে এত তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যায়, আমি নিজেও বুঝতে পারি না। তো যাই হোক বন্ধুরা, আমার যে সকল বন্ধুরা কাল কমেন্ট করেছিলে তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। সকলে অনেক ভালো থেকো। আর এদিকে একটা ডিম আমি যেহেতু কালকে সিদ্ধ করা ছিল ফ্রিজের মধ্যে, সেটা বের করে সিমরান খাবে বলছিল, তো ভাবলাম একটুখানি গরম করে দিই। তো এই কারণে মাঝখান থেকে দুফালি করে সিদ্ধ ডিমটা একটু এপিট ওপিট করে গরম করে দিলাম। আর এদিকে এটা ছিল পুরো দেশি ফুলকপি, যেটাই সামান্য একটুখানি কষানো পানি দিয়েছিলাম, আর এরকম নাড়তে নাড়তে পুরো গলে গেছিলো। তো এখন একটু পাতলা করে ঝোল করব, তার জন্য পানিটা একটু বেশি দিলাম। আর এর মধ্যে এখন মাছগুলো ভেজে তুলে দেব। মাছগুলো এখনও পর্যন্ত ভাজা হয়নি। এই যে পেঁয়াজ কলিটা নামিয়ে নেব, নিয়ে এই চাটুইতেই মাছগুলো এখন ভেজে নেব। তো যাই হোক, পেঁয়াজকালি আলুটা সিদ্ধ হয়ে গেছিলো, নামিয়ে নিলাম। আর 3 পিস মাছ আছে, যেহেতু এই 3 পিস মাছই আজকে রান্না করব। হাজব্যান্ড তো আর বাড়িতে খাবে না, আমি, ঈশা আর সিমরান। আর মাছের দাগাগুলো বেশ বড় বড় করা, ঈশা তো একবারে খেতে পারবে না, একটা দেখা ওকে দুবার দিলে ঠিক হবে। তো যাই হোক, আমি আমার বাচ্চাকে আমি যে সবজিটা খাই সেটাই খাওয়া শেখাই, কারণ আলাদা করে যাতে ওর জন্য আমার আর রান্না না করতে হয়। আর ঈশা না ছোটোবেলা থেকে আমরা যেটা খাই সেটা খেয়ে অভ্যাস হয়ে গেছে। তো যাই হোক, মাঝে মধ্যে একটু হয়তো ইচ্ছে করে আমি আলাদা করে ওর জন্য পাতলা করে মাছের ঝোল করে দিই, তা বাদে এমনিতে আমরা যেটা রান্না করি ও সেটাই খাই। আর অনেক বেশি পছন্দ করে সবজি আর মাছ খেতে। তো দেখো এদিকে রান্নাটা হচ্ছে, আর সকালের টাইম বুঝতেই পারছো, বেশ ভালো লাগছে উনুন পাড়ে বসে থাকতে। শীতের সময় উনুনে রান্না করতে বেশ মজা লাগে। এদিকে মাছের ভাজাটা আমি অনেক সময় ধরে ঢাকা দিয়ে রেখেছিলাম, দিয়ে আস্তে আস্তে ভাজা করছিলাম যাতে দুপিট সুন্দর লাল হয়ে যায়। তো এদিকে মাছ ভাজাটাও কমপ্লিট, এখন ফুলকপির মধ্যে তুলে দেব। যাই হোক, আমার আজকের রান্নাবান্না এই ছিল। আর রান্নাগুলো নামিয়ে যেহেতু গরম উনুন আছে, এখানেই আমি ভাতটা আবার বসিয়ে দেব। তাহলে এর জন্য আলাদা করে আর বেশি কাঠ লাগবে না, একটা দুটো কাঠেই আমার ভাতটাও রান্না হয়ে যাবে। সবজি দুটো বেশি ঝামেলার, তো সবজি দুটো আগে করে নিই। আর ভাতটা লাস্টে আমি এমনিতেই বসি একটা কাঠ দিয়ে দিই, এমনিতেই হয়ে যায়। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। সকলে অনেক ভালো থেকো, সুস্থ থেকো। যাই হোক, এখন দুপুরের খাওয়াটা কমপ্লিট করে নেব। আর এই ছিল আজকে আমার মেনু, ফুলকপি, আলু, মাছ আর পেঁয়াজকলি। সকলে অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের জন্য একটু দোয়া ভালোবাসা রেখে যেও। ধন্যবাদ।